এখন হলো গদি আমাদের টান দেওয়ার সুযোগ এসেছে। তারেক রহমান গদি ছাইড়া দেন। যদি গদি টিকাইতে হয় বাংলাদেশে সংস্কার বাস্তবায়ন করতে হবে। আমরা সরকারকে বলবো, সংসদে অনেক মিথ্যাচার করেছেন, জনগণের সামনে আপনাদের মুনাফিকি চরিত্র স্পষ্ট হয়ে পড়েছে। এখন হলো গদি আমাদের টান দেওয়ার সুযোগ এসেছে। আমরা স্পষ্ট জানিয়ে দিতে চাই, গ্যাস দে, বিদ্যুৎ দে, নইলে গদি ছাইড়া দে। বাংলাদেশে জ্বালানি সংকটের সমস্যার সমাধান করতে হবে। বাংলাদেশে ভারতের বিরুদ্ধে, অগ্রাসনের বিরুদ্ধে দাঁড়িয়ে চোখে চোখ রেখে বলতে হবে, মোদি তুমি যেমন প্রধানমন্ত্রী, আমরা বাংলাদেশের তারেক রহমান প্রধানমন্ত্রী। বাংলাদেশের আজাদী নিয়ে কোনো ছিনিমিনি খেলা চলবে না। বিদ্যুৎ দিতে হবে, তাহলে তারেক রহমান যদি না দিতে পারে উনি ক্ষমতায় থাকতে পারবেন না। আমি ছোট্ট একটা স্মৃতি বলবো। 2013 সাল বেগম খালেদা জিয়া ঠিক এই জায়গায় বক্তব্য দেওয়ার জন্য এসেছিলেন। আমিও এইখানে এসেছিলাম, আপনাদের কাতারে ছিলাম। এখানে দেখি চেয়ার নিয়ে মারামারি শুরু করে দিয়েছিল তৎকালীন ছাত্রদল, যুবদল। ওই সময় বুঝেছিলাম এরা হাসিনাকে ফালাইতে পারবে না। তখন আমরা ইনশাআল্লাহ পুরো বাংলাদেশে গুছানোর কাজ আরম্ভ করি। 17 বছর লেগেছে। সকল দল মিলে ফ্যাসিবাদী সরকারকে বাংলাদেশ থেকে বিতরণ করেছে। এখন আমরা শুনতে পাচ্ছি বাংলাদেশে নাকি আপা টুপ করে ঢুকে পড়বে। আমরা বাইচা থাকতে আপা আসতে পারবো? বাংলাদেশে যারা তরুণ প্রজন্ম রয়েছে, আপনারা সবাই ঐক্যবদ্ধ হন, বাসায় বাসায় যান। যে জায়গায় গ্যাস নাই, যে জায়গায় বিদ্যুৎ নাই, এলাকাবাসীকে ঐক্যবদ্ধ করে রাস্তায় নেমে পড়ুন। সরকার বলছে ভারত থেকে ডিজেল নিয়ে আসবে, তেল নিয়ে আসবে, ভারত আবার ইরান থেকে নিয়ে আসে। আমরা সরকারকে বলবো, সংসদে অনেক মিথ্যাচার করেছেন, জনগণের সামনে আপনাদের মুনাফিকি চরিত্র স্পষ্ট হয়ে পড়েছে। এখন হলো গদি আমাদের টান দেওয়ার সুযোগ এসেছে। আমরা স্পষ্ট জানিয়ে দিতে চাই, গ্যাস দে, বিদ্যুৎ দে, নইলে গদি ছাইড়া দে। তারেক রহমান গদি ছাইড়া দেন। যদি গদি টিকাইতে হয় বাংলাদেশে সংস্কার বাস্তবায়ন করতে হবে। বাংলাদেশে জ্বালানি সংকটের সমস্যার সমাধান করতে হবে। বাংলাদেশে ভারতের বিরুদ্ধে, অগ্রাসনের বিরুদ্ধে দাঁড়িয়ে চোখে চোখ রেখে বলতে হবে, মোদি তুমি যেমন প্রধানমন্ত্রী, আমরা বাংলাদেশের তারেক রহমান প্রধানমন্ত্রী। বাংলাদেশের আজাদী নিয়ে কোনো ছিনিমিনি খেলা চলবে না। শেষ কথা বলবো, এখানে শহীদ ওসমান হাদির হাজার হাজার উত্তরসূরি দাঁড়িয়ে আছে। শহীদ ওসমান হাদি ভাইয়ের হত্যাকাণ্ডের বিচার হওয়া পর্যন্ত আমরা কি মাঠ ছাড়ব? শহীদ ওসমান হাদি ভাইয়ের উত্তরসূরিরা কি ঘুমিয়ে আছে? আজাদীর লড়াই চলবে। সে লড়াই ঐক্যবদ্ধ হন। অতি সত্বর আমাদের বাংলাদেশে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে মেয়র ঘোষণা হবে। অলরেডি ঘোষণা হয়েছে। সিটি কর্পোরেশনের বিভিন্ন জায়গায় আপনারা কাউন্সিলর হওয়ার প্রস্তুতি নেন, এবং যারা মহিলা কাউন্সিলর হওয়ার প্রস্তুতি নিচ্ছেন আপনারা হলো সর্বসম্মতিক্রমে প্রস্তুতি নিয়ে ইনশাআল্লাহ ঢাকার 2টি মেয়র এনসিপির ঘরে থাকবে এবং কাউন্সিলর এনসিপির ঘরে থাকবে। সবাই সুন্দরভাবে এখান থেকে যাব। কেউ যদি প্রোগ্রামের আশেপাশে ডিস্টার্ব দেওয়ার চেষ্টা করে তাদেরকে পুলিশের হাতে তুলে দেব ইনশাআল্লাহ। রহিম, জাতীয় নাগরিক পার্টি এনসিপি ঢাকা মহানগর দক্ষিণ কর্তৃক আয়োজিত আজকের এই গণসমাবেশে উপস্থিত জুলাই গণ অভ্যুত্থানের মহানায়ক
এক দফার ঘোষক বিরোধী দলীয় চিফ হুইপ এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম এমপি উপস্থিত আছেন। জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম অগ্রসেনানী জাতীয় নাগরিক পার্টি এনসিপির সংগ্রামী মুখপাত্র জনাব আসিফ মাহমুদ সজীব ভুইয়া সহ জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ, ঢাকা মহানগর দক্ষিণের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং বিভিন্ন থানা ওয়ার্ড থেকে আগত বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ, আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম। হাজারো শহীদের রক্তের উপর দাঁড়িয়ে যে গণ অভ্যুত্থানের পরে আমরা একটি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে দেখলাম, সেই নির্বাচনের পরে আমরা আশা করেছিলাম দেশ সুষ্ঠুভাবে চলবে, দেশের নাগরিক তাদের যে সকল সুযোগ সুবিধা আছে সেগুলো তারা সঠিকভাবে ভোগ করবে। কিন্তু আমরা খুব অসহায়ের সাথে লক্ষ্য করলাম নির্বাচনের পর একটি দল তাদের পকেট ভর্তি করতে ব্যস্ত হয়ে গেল। একটু আগেই আমাদের ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক জনাব আরিফুল ইসলাম আদিব বলে গেলেন কদমতলী থানার একটি বাজার থেকে মাসে কি পরিমাণ চাঁদা তোলা হয়। এটা শুধুমাত্র একটি বাজারের চিত্র নয়, এটি সমগ্র বাংলাদেশের সমগ্র রাস্তার চিত্র। প্রত্যেকটি রাস্তায়, প্রত্যেকটি মহল্লায়, প্রত্যেকটি দোকান থেকে, ভ্যান থেকে, প্রত্যেকটি ট্রাক থেকে, যানবাহন থেকে চাঁদা তোলা হচ্ছে। চাঁদা থেকে রেহাই পাচ্ছে না অটোরিকশা পর্যন্ত। সারাদিন তীব্র দাবদাহের পর যখন সাধারণ জনগণ একটু ঘরের ভেতরে ফ্যানের নিচে গিয়ে আরামের বাতাস খাবে, সেই সুযোগটি পর্যন্ত এই সরকার দিচ্ছে না। সারাদিন তীব্র লোডশেডিংয়ে এই গরমে পর্যুদস্ত পুরো জনপদ। প্রিয় ভাইয়েরা, 5ই আগস্টের পর ইন্টারিম সরকারের ক্ষমতা নেওয়ার পর এই বিএনপি বিভিন্ন জায়গায় অপপ্রচার শুরু করলো। তারা আসলে নাকি দেশ ঠিক হয়ে যাবে, তারা আসলে নাকি আইন শৃঙ্খলা রক্ষাকারী পরিস্থিতি ঠিক হয়ে যাবে, তারা আসলে দ্রব্যমূল্যের দাম নাকি নিয়ন্ত্রণে আসবে। কিন্তু আমরা দেখতে পেলাম নির্বাচনের ঠিক পর দ্রব্যমূল্যের দামের কি উগ্রগতি শুরু হয়েছে। কিভাবে মববাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড সহ হত্যা, খুন, রাহাজানি বেড়ে চলেছে। আমাদের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সবজান্তা শমশের তিনি মাত্র বিদায় নিয়েছেন তার মন্ত্রণালয় থেকে, কিন্তু বিগত 5 মাসে সারা বাংলাদেশে আইন শৃঙ্খলার যে অবনতি তিনি রেখে গেছেন তা থেকে কিভাবে উত্তরণ হবে আমার জানা নাই। প্রিয় ভাই ও বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমরা যে সংস্কারের কথা বলেছিলাম সেই সংস্কারের জন্য জাতীয় ঐক্যমত্য কমিশনে যে সকল বিষয়ে বিএনপি একমত হয়েছিল তার মধ্যে একটি ছিল 70 অনুচ্ছেদ এবং রাষ্ট্রপতি নির্বাচন। কিন্তু নির্বাচিত হয়ে তারা সব কিছু ভুলে গেছে। তারা এখন রাষ্ট্রপতি নির্বাচনে 70 অনুচ্ছেদ কার্যকর করতে চায়। আমরা বলতে চাই, আপনারা জনগণের সাথে সংস্কারের নামে যে বাহানা শুরু করেছেন, যে উপহাস করছেন, তা জনগণ কিন্তু ভুলবে না, জনগণ মনে রাখবে। এবং অচিরেই আপনারা এই সংস্কার বাস্তবায়ন না করার জন্য সারা বাংলাদেশে এনসিপির নেতা কর্মীদের উপর যেভাবে আক্রমণ শুরু করেছেন, যেভাবে তারা সন্ত্রাসী কর্মকাণ্ড করে যাচ্ছেন, আপনার ছাত্রদল, যুবদলের সন্ত্রাসী বাহিনীদেরকে লেলিয়ে দিচ্ছেন। আমরা বলতে চাই, এই অন্যায় অত্যাচার আমরা বেশি দিন চালু রাখতে দেব না। জনগণ যখন আবার রাজপথে নেমে আসবে, একদল পালিয়ে ইন্ডিয়া যেতে পেরেছে, আপনাদের সেই সৌভাগ্য হবে না। সেই পর্যন্ত এনসিপির সকল নেতাকর্মীকে রাজপথে জোরালো ভূমিকা রাখার জন্য আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ।